আমার বউকে যেভাবে তুমি বলি, রিক্সাওয়ালা মুচিকে সেই কারণে তুমি তুই বলি না। তার মানে তুই তুমি যদি মিষ্টি মধুর ভাষা হয়, তাহলে রিক্সাওয়ালা তুমি কি মিষ্টি মধুর ভাষা? আজকের এই আয়োজন এবং আমাকে উপস্থাপক বলেছেন আবুল মনসুর আহমদ এবং জাতীয় কালচার নিয়ে কথা বলবার জন্য। আপনারা জানেন যে আবুল মনসুর আহমদের একটি বই নাম বাংলাদেশের কালচার। এটির প্রথম নাম ছিল পাক বাংলার কালচার। এটি পাকিস্তানের সময়কালে লেখা। যখন বাংলাদেশ হয় সেটির নাম পরিবর্তিত হয় এবং 1974 সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের বই নামক একটি পত্রিকা আছে। সেই পত্রিকার অন্যতম সমালোচক ছিলেন সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসার সমালোচনায় পরবর্তীতে সেটি বাংলাদেশের কালচার হয়। এটির অন্যতম একটি লাইন হচ্ছে এরকম, আবুল মনসুর আহমদ তার ভাষ্যে বলছেন, বাংলাদেশের কালচার জাতীয়ভাবে ঘরে না ওঠার পেছনে অন্যতম সামাজিক বিচ্ছিন্নতা। আজকে একটা বিষয় লক্ষ্য করেন, এখন সন্ধ্যা, রাত ঘন ঘন, রাত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, অন্ধকার। এখন থেকে 6 ঘন্টা আগেও মধ্য দুপুর ছিল। এইভাবে দিনের পরে রাত, রাতের পরে দিন আসে। আজকে আপনারা যারা বসে আছেন এখানে অধিকাংশই শিক্ষার্থী। আপনারাই হবেন শিক্ষক, আপনারাই হবেন কারো কারো অভিভাবক। এখানকার নাম হচ্ছে আপনাদের শিক্ষার্থী, কিন্তু পরিবারের জন্য আপনারা একটি মাইল ফলক, পরিবারের জন্য আপনারা একটি স্বপ্ন। আবুল মনসুর আহমদ বলছেন, মানুষের মস্তিষ্ক থেকে যা কর্মকাণ্ড হয় তা হচ্ছে কালচার, আর মানুষের মননশীলতা থেকে যা হয় তা হচ্ছে সভ্যতা। তাহলে আমাদের মননশীলতার কাজ কত দূর হয়েছে আজকে রাষ্ট্রের 50 বছরে আপনারা যদি তাকান, কিংবা 24 বছরে পাকিস্তানের দিকে যদি তাকান, কিংবা ব্রিটিশ 190 বছরের দিকে যদি তাকান, তাহলে বোঝা যায় মন আর মননশীলতা এই সমাজে কতটা গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ হচ্ছে প্রশ্ন তৈরি করা, কৌতূহল করা। সেই কৌতূহল ভাবনার উস্কে না দিয়ে সব কিছুই সহমত করে নেওয়া কোনো বিশ্ববিদ্যালয়ের কাজ হতে পারে না। কোনো সাহিত্য সংস্কৃতির কাজ হতে পারে না তার পূর্ববর্তী অগ্রজের যা বলেছেন তাই হওয়া। সৈয়দ আলী হাসান একরকম বলবেন, আল মাহমুদ একরকম বলবেন, শামসুর রহমান একরকম বলবেন, সৈয়দ আলী হাসান একই রকম হয়তো বলবেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, মাইকেল মধুসূদন দত্ত আধুনিক কবিতার অগ্রপুরুষ হলেও সেই পথে পা বাড়াননি রবীন্দ্রনাথ। রবীন্দ্র আকাশে এতটা উজ্জ্বল হলেও নজরুল সে আকাশে পা বাড়াননি। এদের থেকে মুক্তি পেতে পঞ্চপাণ্ডব 5 জন একত্রিত হয়ে নতুন পথের, নতুন মতের মুক্তি চেয়েছেন। সেখানে সুধীন দত্ত থেকে অনেকে আছেন। লক্ষ্য করবেন, একই সমবয়সী ইংরেজি সাহিত্যের শিক্ষায় শিক্ষিত হয়েও জীবন আনন্দ দাশ ফিরে গেছেন কোথায়? একই সময়ে জসিমউদ্দিন ফিরে গেছেন কোথায়? একই সময়কালে ফররুখ কোথায় গিয়েছেন? এ থেকে বোঝা যায় কারো পথে পরবর্তী জন যদি আগায় তার মৃত্যু ছাড়ার উপায় নেই। এটা এমারসন বলেছেন, কারো পথ যদি কেউ অনুসরণ করে তাহলে ওই ব্যক্তি তার ব্যক্তিত্ব সত্তা একেবারে হারিয়ে যায়, যেভাবে অধিকাংশ নদী হারিয়ে যায় সাগরে। আমি কালচারের কিংবা সভ্যতার গতানুগতিক কোনো সংজ্ঞা দিতে চাই না। আমি আমার অভিব্যক্তি, আমার অনুভূতি প্রকাশ করতে চাই। সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি আলু কিংবা পটলের মতো প্রাত্যহিক কোনো প্রয়োজনীয় বিষয় নয়। তবে প্রাত্যহিকভাবে কতটা আমাদের সাথে জড়িয়ে আছে কালচার, এই সভ্যতা, এই সমাজ, এটি আপনারা যদি নিজের মধ্য থেকে অনুধাবন না করেন সেটি কোনোভাবেই সম্ভব না কোনো শিক্ষক, কোনো পণ্ডিত কিংবা কোনো তাত্ত্বিক আপনাকে বোঝানোর জন্য। সভ্যতা, ভাষা চাইলে মানুষ নতুনভাবে গড়ে তুলতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরুন এই সময়ে নতুন ভাষায় নয় পুরনো ভাষায় লেখেন সলিমুল্লাহ খান, ফয়জুল লতিফ চৌধুরী, কিংবা আমাদের এই সময়কালে মঞ্চে বসে আছেন রুবায়েত। তিনি তার নিজস্ব একটি ভাষা দেওয়ার চেষ্টা করছেন। এটাই হচ্ছে কবির কাজ।
এটা হচ্ছে সভ্যতার অগ্রপথী একজন চিন্তকের কাজ। একজন চিন্তকের কাজ নয় জসীমউদ্দিন যা বলেছেন তাই বলে যাওয়া। একজন চিন্তকের কাজ নয় সারা জীবন আমার সোনার বাংলাই বলে যাওয়া। চেতনা এক জিনিস, রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস, সভ্যতা নির্মাণের আরেক জিনিস। এই জায়গাগুলো আমার মতো করে আপনি বুঝবেন হয়তো না। আপনার চিন্তা, চেতনা, আদর্শ, জীবনবোধ যদি আলাদা কেউ তৈরি না করে সেটি বোঝা সম্ভব নয়। অত্যন্ত বেদনার আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেকেই বলে থাকেন এই বিশ্ববিদ্যালয় নিয়ে এত আলোচনা সমালোচনা কেন। আপনারা দেখবেন যারা সাদা পোশাক পরিহিত, এই পোশাকের মধ্যে একটি ছোট্ট বিন্দু দাগ হলেও অনেকাংশে পরিষ্কার দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এরকম শুভ্র একটি প্রতিষ্ঠান যাকে প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে কল্পনা করেছিল। এখন প্রশ্ন আমার, অক্সফোর্ড কি কাঠামোর দিক থেকে, না সিলেবাসের দিক থেকে, না চিন্তার গবেষণার দিক থেকে? এটি আপনারা যদি প্রশ্ন না রাখেন, দিনের পর দিন নিজের আইডিতে ঝুলিয়ে রাখেন অক্সফোর্ড, কিছুই করার নেই। আপনার জীবন, সিদ্ধান্ত আপনার। কত হাজার মানুষ রবীন্দ্র যুগে এসেছে আবার হারিয়ে গেছে। যারা নিজেকে উত্তীর্ণ করতে পারেন কালের উপরে, তারাই আমাদের কাছে কালজয়ী হয়ে ওঠেন। সুতরাং সভ্যতার কথা বলা হচ্ছে, আমি তো ওই যে আবুল মনসুর আমাদের একটি লাইনে বললাম, আমাদের সভ্যতা, আমাদের কালচার গড়ে না ওঠার পেছনে অন্যতম কারণ জাতিগতভাবে, সামাজিকভাবে ব্যক্তি এবং পারিবারিক বিচ্ছিন্নতা আমাদেরকে সংস্কৃতি গড়ে ওঠার ক্ষেত্রে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। তাহলে দেখুন, আমি এক জায়গায় বলছি যে সহমত বলা যাবে না, আরেক জায়গায় বলছি বিচ্ছিন্নতা। তাহলে কোনটি নৈকট্য, কোনটি সমন্বয়, আর কোনটি সহমত, এই বিষয়টা যদি কেউ আপনার মধ্যে না দেয়, অনুধাবন করার ক্ষেত্রে সজাগ না করে, তাহলে হবে না। আপনারা জানেন এই সপ্তাহে আমাদের থেকে বিদায় নিয়েছেন অন্যতম বাংলা ভাষার তাত্ত্বিক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। আমি তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম 2013 সালে। তিনি বলছেন, আমাদের এই জাতির জাগরণ ঘটিয়েছেন কাজী নজরুল ইসলাম। আপনি দেখুন, নজরুলের সাহিত্য জীবনে অন্তত 17 থেকে 16টি ভাষা তিনি ব্যবহার করেছেন। আজকে আমি শুধুমাত্র ইংরেজি শুধুই বলতে পারি, অন্য আর দুই একটি বললেই আমার আদর্শ নিয়ে যখন প্রশ্ন ওঠে, তাহলে আমার গন্তব্য কত দূর কল্পনা করতে পারেন। প্রতিটি খাতেই যদি আমাদেরকে এইভাবে প্রশ্ন করা হয়, প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে এগিয়ে যাওয়া যেমন সহজ, তেমনিভাবে বাধাপ্রাপ্ত হয়ে হয়ে বসে থাকা আরও কঠিন। তবে হ্যাঁ, কোনো কাজই দ্রোহ ছাড়া, বিদ্রোহ ছাড়া আগায়নি। এই জন্যই আমি বলি, বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবি রবীন্দ্রনাথ ঠাকুর নয়, নজরুল নয়, মাইকেল মধুসূদন দত্ত। পাটাতনে দাঁড়িয়ে, সমকালে দাঁড়িয়ে, ইতিহাসের মধ্যে পা রেখে নিজের আওয়াজ তুলেছিলেন। হ্যাঁ, মানুষ তো সেই মানুষই বেশি ভুল করে, সেই মানুষে অনেক দূর আগায় যে মানুষের অনেক ভুল থাকে। মাইকেল অনেক ভুল করেছেন, ভাষা নিয়ে তার নানান চলাকলা কিংবা এক্সপেরিমেন্ট করেছেন, তারপরে তো তার দ্রোহ জেগে উঠেছে ভাষার ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, মননের ক্ষেত্রে। আপনারা যদি তার মুসলিম দ্য রিডার্স আর মুসলিম দ্য ইন্ডিয়ান মুসলিম নামে একটি আর্টিকেল আছে, এটি প্রকাশ হয়েছিল তার 27 বছর কিংবা 29 বছর বয়সে। এখানে দেখবেন সে এই অঞ্চলে আনডিভাইডেড ইন্ডিয়াকে কিভাবে দেখছেন, এখানকার কালচার কিভাবে দেখছেন, এখানকার মুসলিম আইডেন্টিটি কিভাবে দেখছেন। এই যে দৃষ্টিভঙ্গি, আমরা অনেকাংশে শুধু একজন কবিকে কবির জায়গায় দেখি, তার সমাজ সচেতনতা, রাজনীতি সচেতনতা এবং সভ্যতা নিয়ে কথা বলার জায়গাটি অনেকাংশে হারিয়ে যায়। যেভাবে আমাদের একজন মেডিকেল শিক্ষার্থী বলেন, আমার কবিতার বোঝার কি দরকার, যেভাবে একজন ইংরেজি সাহিত্য বলেন, আমার বিজ্ঞান বোঝার কি দরকার, যেভাবে একজন কেমিস্ট্রি শিক্ষার্থী বলেন, আমার বাংলা পড়ার কি দরকার। অথচ প্রাত্যহিক জীবনে কোনো কিছুই ফেলনা নয়। জীবন চলতে যেমন আমার প্রিয় শিক্ষা আমি বলি, তোমার চোখ তো চাঁদের মতো, কিংবা তোমার সৌন্দর্য তো হরিণীর মতো। এই যে উদাহরণ আমি সাহিত্য থেকেই আনলাম, আমি অনায়াসে ভুলে যাচ্ছি সাহিত্যের রূপ, রগ, গন্ধ আমার মাঝে কতটা মিশে আছে। ওইটাই বিচ্ছিন্নতা। সাবজেক্ট ওয়াইজ নিজের কাজ করতে গিয়ে তার অনুভূতি থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অথচ সমাজের একটি সংজ্ঞা, সমাজের একটি বাক্যকে আমি আলাদা করেছি এইভাবে, সমমনা মানুষের জীবন।
এইটাই তো সমাজ। একটি সমাজে নানান কিছিমের মানুষ থাকবে, কিন্তু একজন লেখক, একজন সাহিত্যিক, একজন কবি, একজন সমাজ চিন্তককে সমাজের প্রতিটি দিগন্ত, এই যে 10টি দিগন্ত, সেই 10টি দিগন্তেই চোখে রাখা উচিত। কিন্তু আমাদের একজন যিনি রাজনীতি করেন তার সাথে শিক্ষকের কোনো মিল নেই, একজন যিনি শিক্ষকতা করেন তার সাথে সাংবাদিকতার কোনো মিল নেই, একজন সাংবাদিকতা করেন তার সাথে যিনি পিছার লেখেন, কবিতা লিখেন, তার সাথে তো কোনো মিল নেই। আমরা যদি নিউজ পেপারের দিকে দেখি, যিনি সাহিত্য পাতা দেখেন তার সাথে নিউজ এডিটরের সাথে সম্পর্ক অতটা মধুর নয়। আমাদের যারা নাটক সিনেমা বানান তাদের সাথে শিক্ষকের ভালো সম্পর্ক নয়। এই বিচ্ছিন্নতায় মূলত কালচারের বিচ্ছিন্নতার কথা বোঝানো হয়েছে। তাহলে আমি আপনাদেরকে কারণগুলো বললাম, প্রকরণগুলো বললাম। এখন প্রেসক্রাইব আপনি নিজেই করতে হবে আমার এখানে উত্তরণের পথ কি। আপনারা দেখছেন যে নতুন ওমিক্রন নামে যে ভাইরাসটি আবার আমাদের কাছে দখল করছে। চিকিৎসকগণ, বিজ্ঞানীগণ বলছেন আমরা এখানেও আবার অসহায়। যেভাবে কোভিড পরিস্থিতির প্রথম দিকে তারা অসহায় হয়েছিলেন, এখন কিছুটা সহায়। সুতরাং প্রেসক্রাইব যদি হয়ে যায়, আপনার রোগ নির্ণয় যদি হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কি করা উচিত। এই জন্যই বলেছিলেন নো দাই সেলফ, কিংবা কোরআনের কথা তুমিই পড়ো। যখন আপনি পড়তে পারবেন না তখন বলছে তুমি অধ্যাবসায় করো, আমার সাথে পড়ো। কিন্তু আজকের কালচার কি সেটা হয়? আমাদের সবচেয়ে এই বাঙালির প্রথম কালচার, প্রথম অধপতন হচ্ছে পড়তে না পারা, ধৈর্য না রাখা, সমন্বয়হীনতা। এখানকার কারোর সাথে কারো কোনো সমন্বয় নেই। শত বছরের উৎসব দেখেই বোঝা যায় কতটা সুন্দরের সমন্বয় ঘটেছে এই প্রাণে, মনে, জীবনে। এটাই তো আনন্দ আমাদের। এত সুন্দর সমন্বয় ঘটবে এটাই তো আশা করা যায়। এইভাবেই এগিয়ে যাচ্ছে সমাজ, এইভাবেই এগিয়ে যাচ্ছে মন খারাপের গাড়ি, এইভাবেই এগিয়ে যাচ্ছে প্রতিটি মানুষ কত অপ্রাপ্তি নিয়ে ঘরে ফিরছে। আমরা কবিতায় পড়ি সব পাখি ঘরে ফিরে। আমরা দেখি এই রাত হলে পাখিরা ঘরে ফিরল, আমাদের লক্ষ লক্ষ মা মাটি মানুষ এখনও আর ঘরে ফিরে না। এখনও সেই ক্রাইসিস থেকে গেছে, এখনও সেই শ্রেণী বৈষম্য থেকে গেছে। এটাই কালচারের অন্যতম অবহেলিত দৃষ্টান্ত। এখনও আমাদের এখানে সিনিয়র জুনিয়র ক্রাইটেরিয়া দিয়ে মানুষের কাছে এই ভেদাভেদ। একজন রিক্সাওয়ালাকে যেই কারণে তুমি বলি, আমার প্রিয় শিখে সেই কারণে তুমি বলি না। আমার বউকে যেভাবে তুমি বলি, রিক্সাওয়ালা মুচিকে সেই কারণে তুই বলি না। তার মানে তুমি যদি মিষ্টি মধুর ভাষা হয়, তাহলে রিক্সাওয়ালা তুমি কি মিষ্টি মধুর ভাষা? আপনারা একবার বলেন মিষ্টি মধুর ভাষা না শ্রেণী চেতনা? তুমি আমার চেয়ে অনেক চেয়েছে। আমাদের এখানকার আমরা নানান গল্পের মাধ্যমে জানি, আমার শিক্ষার্থীর, আমার আরেকজন সহকর্মীর বাবা রিক্সা চালায়, তার ছেলে বুয়েটে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি কি সেই আঙ্কেলকে তুমি সামনে বলতে পারি? তাহলে কোন একজন শিক্ষক কিংবা শিক্ষার্থীর বাবাকে রিক্সাওয়ালার সম্বোধনে তুমি বলে যাচ্ছি? এটাই কালচারের অধপতন, এটাই আমাদের নিদারুণ জীবনের কালচার। কালচার কোনো দিন আপনি গড়ে ওঠে না, আপনার আমার মাধ্যমেই গড়ে ওঠে। তো যাই হোক, কথা বলার সেই যোগ্যতা আমাদের নেই। এটা অনেক বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এত নিচতলার মানুষ উপর নিয়ে কথা বলা যায় না। তবে এই পাটাতন একদিন ভেঙে যেতে পারে। কার মাধ্যমে? আপনার আমার অনুপস্থিতির মাধ্যমে ভেঙে যেতে পারে। যেভাবে নেপালে একটি ঘূর্ণিঝড় হয়েছিল, এরকম ঘূর্ণিঝড় হতেই পারে। তো সেটার মধ্যে আমার কোনো কাজ নেই, আমার কোনো হাতও নেই, কারণ এত ছোট হাতে এত উপরের বিল্ডিং ভাঙা যায় না, আমরা ভাঙতেও চাই না। কিন্তু আমার একটা প্রশ্ন, কোভিড পরিস্থিতি কি আমাদেরকে এতটুকুই শেখায়নি মানুষ কতটা অসহায় হতে পারে? আমরা প্রকৃতির প্রতি কি আসলে অনিবার্যভাবে একটা অনাচার করে চলছে দিনের পর দিন? আমরা কি এতটাই অবুঝ হয়ে গেছি পারিপার্শ্বিক উন্নতি না করতে পেরে? একটু জ্বর সর্দি কাশিতে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড চলে গেছিলাম। এখন সেই 18 মাসে সেই গল্পের শিক্ষা আমাদের কি হয়েছে? এইটাই কি আসলে সভ্যতা? একজন রিক্সাওয়ালা বললেন তার বাবা যখন ছিলেন তিনি ব্রিটিশ শাসিত ছিলেন, তারও কিছু সময় পাকিস্তান পেয়েছেন, আর তিনি তার বর্তমান জীবন বাংলাদেশ সরকারকে পেয়েছেন। তিনি বলছেন তাহলে আমাদের ভাগ্য কোথায়? বাবাও অনাদরে ছিলেন, আমিও অনাদরে আজও পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি দুমুঠো ভাতের অভাবে। আজও আমাদের রাজশাহী কিংবা কুষ্টিয়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনার্স এবং মাস্টার্সের পরে ঢাকায় দুমুঠো ভাতের অভাবে একটি চাকরির জন্য মাসের পর মাস হাহাকার করে।
এটাই আমাদের সভ্যতার হাহাকারের গল্প, এইটাই কি কালচার? ঢাকা, লাহোর, করাচি এখনও কি কেন্দ্রেই বসে থাকবে আমাদের সভ্যতা? আমাদের সভ্যতায় এখনও কি ঢাকা? আমাদের সভ্যতা এখনও কি কেন্দ্রেই থাকবে? কত কোটি মানুষ কেন্দ্রে চলে আসবে? আপনারা ভাবতে পারেন? একবার নিজেকে প্রশ্ন করতে পারেন? যে শিক্ষক আপনাকে রাষ্ট্রবিজ্ঞান পড়ায় তাকে একবার বলেন, স্যার কত মানুষ ঢাকায় আসলে তার কর্মস্থান হবে? এই প্রশ্নগুলো যদি আমাদের মধ্যে না হয়, তাহলে আজিমপুর কবরস্থান যেমন, আপনি আমিও তেমন। আমি প্রায়শই আমার মন খারাপ থাকলে আমি কবরস্থানে যাই। আমি দেখি কত শক্তিশালী মানুষ, কত মন্ত্রী এমপি ছিলেন, লক্ষ লক্ষ মানুষ নিয়ে তাদের মিছিল মিটিং ছিল, তারা কতটা অসহায় হয়ে ঘুমিয়ে আছেন। আমার একটি কবিতার লাইন ছিল এরকম, পৃথিবীর অবাধ্যরা একসময় বাধ্য হয়ে 3.5 হাত কবরে শুয়ে থাকে। তাহলে এখান থেকে কেউই কি দেখে না এই আয়না? কবরের আয়না না দেখার ফলাফল কি হচ্ছে আমাদের? আমাদের এই কথা হয়তো কর্ণকুহরে সবার কাছে পৌঁছবে না, কিন্তু আমি বিশ্বাস করি এখান থেকে আপনারা শুধু একটি বাক্য যদি নিতে পারেন তাহলে আমাদের আনন্দ। সারাদিন প্রচুর পরিমাণে উপদেশ পাওয়া যায়, এখন অনেক বেশি উপদেশ পাওয়া যায় ফেসবুকে, ইউটিউবে, কিন্তু আমি বলছি শুধু আপনি জিজ্ঞেস করেন আপনার জন্মটা কি জন্য হয়েছে। আপনি শুধু আপনাকেই জিজ্ঞেস করেন আপনার জন্মটা কি জন্য হয়েছে। আপনি শুধু আপনাকেই জিজ্ঞেস করেন অন্য 8-10 জনের বাহিরে আপনাকে কেন উচ্চশিক্ষায় পড়ার সুযোগ দিয়েছে। এটা কি সুযোগ নাকি অধিকার? আমাদের শিক্ষা কি মৌলিক অধিকারের মধ্যে নাকি সুযোগের মধ্যে? এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে করেন। বাদানুবাদ, হিংসা, বিদ্বেষ না ছড়িয়ে শুধু নিজের জিজ্ঞাসাটাই করেন, নিজের কাজটাই করেন। এটাই আদর্শ প্রেম হওয়া উচিত। এখান থেকে কালচার গড়ে উঠবে। আপনাদের কাছে একটি গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, আমার দাদা রং চা খেতে খুব পছন্দ করতেন। তারপর বাবা আসলেন, একই কাপে দাদা মারা যাওয়ার পরে বাবা ওখানে দুধ মিশিয়ে, নাম হলো দুধ চা। আমার বাবা এখনও আছেন, একই কাপে আমি একদিন কফি খেলাম। তাহলে একটি গল্পর দিকে তাকিয়ে দেখুন, আমাদের সে কাপটি এখনও আগের মতোই আছে, আমাদের চাহিদাটা বদল হয়েছে। এটা দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই বাংলার মানুষের জীবন একটি কাপের মতোই আছে। রং বদল হয়েছে চেয়ারের, রং বদল হয়েছে আমাদের পোশাকের। এটা কালচারের একটি অংশ হতে পারে। তবে আদর্শ কালচার কিংবা যেটাকে আপনারা সুসাহিত্যিক বলেন, সুসমাজ বলেন, সেটা কতটা এটা সমাজচিন্তকরা, রাজনীতিবিদরা ভালো বলতে বলেন কিনা আমার জানা নেই। যাই হোক, আজকে আর কথা আমি বলছি না, আপনাদের সাথে আরেকদিন কথা বলবো। এরকম শিক্ষিত মানুষ পেলে অনেকে কথা বলতে চায়, সেই যোগ্যতাও থাকা দরকার। টং দোকানে কতটার পুঁজি থাকে বলেন? বসুন্ধরায় দোকান থাকলে অনেক পুঁজি নিয়ে ব্যবসা করা যায়। আমার পুঁজি কম, ব্যবসা কম। আমার একটি বইয়ের নাম কায়দা করে বেঁচে থাকো, আপনারা দেখে থাকবেন চারপাশে। তবে এই বইটির কথা আমি বলছি না, আমি একটি বইয়ের নাম বলে শেষ করছি। আমি বাংলাদেশের 50 বছর উপলক্ষে একটি বই কল্পনা করেছি, সেই বইটি বাস্তবও এসেছে। কালান্তরের অভিযাত্রী ঐতিহ্য প্রকাশ করেছে। আমি বিশ্বাস করি এই বাংলা, এই মাটি একজন মাত্র মানুষের মাধ্যমে গড়ে ওঠেনি। আমি বিশ্বাস করি রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর যেমন ছিলেন তেমনই ছিলেন ইসমাইল হোসেন সিরাজি, মুন্সি মেহেরুল্লাহ, আব্দুল করিম সাহিত্য বিশারদ, কিংবা আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কিংবা মীর মোশাররফ হোসেন, আবুল মনসুর আহমদ, ধীরেন্দ্রনাথ দত্ত, কিংবা জসিমউদ্দিন, আব্দুল কাদের। এই ধরনের ব্যক্তিবর্গ শেরে বাংলা থেকে, সোহরাওয়ার্দী থেকে আমাদের এই পাটাতনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতার কথা বলেছেন, আর আপনারা সামাজিক মুক্তির কথা বলবেন। ধন্যবাদ। এটাই কালচার হয়।